অসুখটা কিন্তু খুব রেয়ার। এই অসুখ একবার হলে মানুষের জীবন বদলে দেয়। এটা 4 ধরনের হয় গুলেনবেরি সিনড্রোম। আমার যে হবে সেটা আমি ভাবতেও পারি। উইদিন 3 to 4 days আমি পুরো শয্যাশায়ী হয়ে গেছি। আমার লাম্বার পাংচার টেস্ট করা হয়, সেই টেস্টে ধরা পড়ে হচ্ছে গুলেনবেরি সিনড্রোম। আমি যখন বাড়ি ফিরি তখন যেভাবে লাশকে তোলা হয়, আমাকে একটা চাদরে মুড়িয়ে তোলা হয়েছে। আমার যে ওয়াকার, সেই ওয়াকার ধরে ধরে আমার ছেলে আমাকে হাঁটা শিখিয়েছে। পরিবার পাশে না থাকলে এই যুদ্ধ যেটা খুব কঠিন। এরকম কোনো অসুখ হলে বোঝা যায় যে জীবনটা কত বড়, জীবনের ব্যাপ্তি কত বড়, কখনো আশা ছাড়তে নেই। ঈশ্বর যখন বন্দী, এমনই এক বই লিখে একসময় ঝড় তুলেছিলেন তিনি। কিন্তু তার জীবনেই আচমকা নেমে আসে যে ভয়ঙ্কর গুলেনবেরি সিনড্রোমের কথা বলা হচ্ছে, সেই রোগ। তারপরে জীবনের কাছেও যেন বন্দী হন তিনি। কিন্তু কিভাবে ফিরলেন? অনেকেই যখন বলছেন জিবিএস হলে বেঁচে ফেরা দায়, কীভাবে বাঁচবেন তা নিয়ে চিন্তাগ্রস্ত অনেকেই, ঠিক সেই সময় দাঁড়িয়ে তিনি দেখাচ্ছেন বেঁচে থাকার পথ। আমার সঙ্গে রয়েছেন লেখিকা দেবারতী মুখোপাধ্যায়। ম্যাডাম, আপনাকে স্বাগত সংবাদ প্রতিদিন ডিজিটালে। আমার প্রথম প্রশ্ন, আপনি এখন কেমন আছেন? এখন এমনি ভালো আছি, কিন্তু একবার গুলেনবেরি সিনড্রোম হলে কিছু কমপ্লিকেশনস রেসিডুয়াল হয়, যেগুলো সারা জীবন নিয়ে চলতে হয়। তো সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হয়, জীবন যেরকম সেরকমভাবেই অ্যাকসেপ্ট করে নিয়ে চলছি। আপনি যখন জিবিএস আক্রান্ত হলেন আচমকা একটা সময়, সেই সময়টা যদি একটু বলেন। আমি জানি আপনি একেবারে অবসাদগ্রস্ত হয়ে গেছিলেন, বাঁচবেন কিনা তার একটা সন্দেহ প্রকাশ বারবার করে, আপনার লেখা, আপনার জীবনযাপন সব কিছু বন্দী হয়েছিল। দুর্গাপুজোটা আমি খুব ভালো মতো কাটালাম, যেরকম কাটে। 2022 সাল, 2 বছর হলো। এবং ঠিক দুর্গাপুজোর পরে একাদশী না দ্বাদশীর দিন সকালবেলা উঠে আমি দেখছি যে আমি যেন পাটায় ঠিক সার পাচ্ছি না, পাটা যেন একটু অবশ হয়ে যাচ্ছে। এবার বারবারই বলছি সেটা বাড়িতে। এবার আস্তে 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 যেন যতবারই মনে হচ্ছে চলতে যাচ্ছি একটু যেন টলে যাচ্ছি। তো লোকাল ফিজিশিয়ানের কাছে গেলাম, তিনি প্রেশারটা চেক করে দেখলেন যে প্রেশারটা আমার অনেক হাই। আমার কিন্তু হাই প্রেশার নয়, মানে আমার প্রেশার নেই। তো উনি বললেন যে হতে পারে হয়তো সাময়িক কোনো স্ট্রেসের কারণে প্রেশার বেড়েছে, বলে একটা কিছু ওষুধ দিলেন। কিন্তু আমার সেই কোনো কিছুই কমছে না। যত 2-3 দিনের মধ্যে আমার ক্রমশ মানে আমি আর চলতেই পারছি না, টলে টলে পড়ে যাচ্ছি। এরকম করে যখন প্রায় মানে ধরুন আমার পেট অবধি, মানে পেট বুক এরকম অবধি আমার অসাড় হয়ে গেছে, সেরকম অবস্থায় আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হসপিটালে গিয়েও কী হয়, প্রথম হসপিটাল আমাকে প্রায় 7 দিন অর্থোপেডিকে ফেলে রেখে দেয়। তার কারণ আমি যেহেতু গিয়ে বলেছিলাম যে পায়ে চলতে পারছি না, ওনারা ভাবছিলেন বুঝি কোনো অর্থোপেডিক সমস্যা, আর্থারাইটিস, কোনো রিউমাটয়েড আর্থারাইটিস, অনেক রকম তো কমপ্লিকেশানস হয়। কিন্তু অর্থোপেডিকের কোনো টেস্টেই আমার কিছু বেরোচ্ছিল না। তো এইভাবে আমার যখন 7 দিন কেটে যায়, ততদিনে আমার মানে খাওয়া গিলতে পারছি না, গলা মানে ভয়েস পুরোপুরি কথা, মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এরকম সময় যখন সেকেন্ড হসপিটালে, যখন মানে পুরো মানে উইদাউট ট্রিটমেন্ট আমি জাস্ট পড়ে রয়েছি, এবং যত দিন যাচ্ছে আমি ক্রমশ মানে একদম পুরোপুরি কমপ্লিটলি প্যারালাইজড হয়ে আমার মানে চেতনা চলে যাচ্ছে। সেই রকম অবস্থায় বাই গডস গ্রেস, যিনি নিউরোলজিস্ট, তিনি আমাকে দেখে বলেন যে এটা তো অর্থোর কেস নয়, এটা তো নিউরোর কেস, এনাকে ইমিডিয়েটলি আমার আন্ডারে ট্রান্সফার করুন। তো ডক্টর অমিত হালদার, তার আন্ডারে আমাকে ট্রান্সফার করা হয়। আমার লাম্বার পাংচার টেস্ট করা হয়। লাম্বার পাংচার হচ্ছে মেরুদণ্ডের অস্থিমজ্জা ফুটো করে একটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক টেস্ট। সেই টেস্টে ধরা পড়ে হচ্ছে আমার খুব রেয়ার একটা অসুখ, গুলেনবেরি সিনড্রোম। যখন আমাকে ডিটেক্ট হয়ে গেল তখন ততক্ষণে আমার রেসপিরেটরি প্রবলেম, মানে লাংসকে অ্যাটাক করে নিয়েছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ভাইরাল ইনফেকশন। এটা 4 ধরনের হয় গুলেনবেরি সিনড্রোম। একটা হচ্ছে এআইডিপি, একটা হচ্ছে মিলার ফিশার সিনড্রোম, একটা হচ্ছে আমসান, আর একটা হচ্ছে আমান। তো আমার হয়েছিল এআইডিপি। সবকটাই রেয়ার, বাট তবু সেগুলোর মধ্যে সবথেকে মানে দেখা যায় হচ্ছে এআইডিপি, যেটা আমার হয়েছিল, যে 7 দিন 8 দিন ধরে মানুষের শরীর অবশ হচ্ছে। এটা পুরোটাই কিন্তু কোনো স্পেসিফিক কজেস এখনও আননোন, কোথা থেকে হয়। অনেকগুলো প্রবাবল রিজনস আছে, যেমন কোনো ইনফেকশনস হতে পারে, কোনো জ্বর হয়েছে, সেই জ্বরের পরে এটা ট্রিগার করতে পারে, ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া থেকে ট্রিগার করতে পারে। কিন্তু আমার জ্বর বা এসব কিছুই হয়নি। অনেক সময় বলা আরেকটা রিজনস আছে যে আন্ডার কুকড চিকেন বা আন্ডার কুকড এগ, সেইটা থেকে হতে পারে, বা এক্সেসিভ সিভিয়ার ট্রমা, সেটা থেকেও কিন্তু হতে পারে। গুলেনবেরি সিনড্রোম নেভার অ্যাটাকস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইট ওনলি অ্যাটাকস দ্য
পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যে কারণে এটা অনেকে ভাবেন যে গুলেনবেরি হলে বুঝি সে তার মস্তিষ্ক বিকৃতি হয়ে যাবে কিনা, চিন্তার শক্তি ব্যাহত হবে কিনা, সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। আমার সেন্স কিন্তু কখনো যায়নি। হসপিটালে আমাকে অ্যাডমিট করা হয়, আমি হুইল চেয়ারে করে যাই, তখন হাঁটতে পারছি না, টলে টলে যাচ্ছি। উইদিন 3 to 4 days আমি পুরো শয্যাশায়ী হয়ে গেছি। এবং আমাকে আমার চোখ বা মুখের কোনো আস্তে আস্তে আমি একটা সাবকনশিয়াস স্টেটে চলে যাচ্ছি। চেতনা চলে যাচ্ছে মানে এটা নয় যে আমার চেতনা তখন ছিল, আমি বলতে চাইছি যে মানুষের মস্তিষ্ক কোনো এফেক্টেড হয় না। এবার যে কারণে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কী করে, ওই যে মোটর নার্ভ আর সেন্সারি নার্ভ, এরা কি করে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মাসেলগুলোতে সিগন্যাল পাঠায়। তো গুলেনবেরি সিনড্রোম কী করে, সেই সিগন্যালগুলোকে প্যারালাইজ করে দেয়। এবার এই যে 4টে ভ্যারিয়েন্ট, আমার যেটা হয়েছিল এআইডিপি, সেক্ষেত্রে যেটা হয় এআইডিপি ধরুন এই যে নার্ভের ওপরে যে একটা চামড়া খোলসগুলো উঠে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আপনারা যদি গুলেনবেরি সিনড্রোমের নার্ভ দিয়ে গুগলে সার্চ করেন দেখতে পাবেন যে যেরকম চামড়ার যেরকম খোলস ওঠে, সেরকমভাবে এআইডিপি ভ্যারিয়েন্টে ওপরের চামড়াগুলো উঠে যায়। কিন্তু যেটা মারাত্মক ভ্যারিয়েন্ট, যেটা আমার ওই বান্ধবী রয়েছিল আমান ভ্যারিয়েন্ট, তাতে কিন্তু পুরো নার্ভটাকেই কোলাপস করে দেয়। ও প্রায় 7 থেকে 8 মাস ভেন্টিলেশনে ছিল। ওর আরও অনেক ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। আমাকে ট্র্যাকিওস্টমি চলছে, আমার সাকশন, সে প্রচণ্ড যন্ত্রণা, সেটা হচ্ছে মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা থেকে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ফিল করে ফেরা। এই অসুখ একবার হলে মানুষের জীবন বদলে দেয়, মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়, মানুষের দর্শন বদলে যায়, মানসিকতা বদলে যায়। যাই হোক, যখন আমি ভেন্টিলেশনে চলে গেলাম, ভেন্টিলেশনে যাওয়ার পর আমার আইভিআইজি স্টার্ট হলো। তো আমার যে ডক্টর ছিলেন অমিত হালদার, উনি বলেছিলেন যে আইভিআইজি দিয়ে আমরা দেখব যে আইভিআইজিতে উনি রেসপন্স করতে পারছেন কি না। আইভিআইজি হচ্ছে, যেহেতু পুরো শরীরের ইমিউনিটিটা নষ্ট হয়ে গেছে, আইভিআইজি হচ্ছে বাইরে থেকে ইমিউনিটি দেওয়া, অন্য কারোর ইমিউনিটি, এটা হচ্ছে আইভিআইজি ইঞ্জেকশন, ইমিউনোগ্লোবিউন ইঞ্জেকশন। যে কোনো অটোইমিউন ডিজিজ হলেই আইভিআইজি দেওয়া হয়। তো সেই পরিস্থিতিতে সৌভাগ্যক্রমে আইভিআইজিতে আমি রেসপন্স করি। না হলে প্লাজমা ট্রিটমেন্ট, সেটা হচ্ছে পুরো শরীরের পুরো প্লাজমা চেঞ্জ করে নতুন প্লাজমা, তার খরচ আরও বেশি। হসপিটাল থেকে যখন পেশেন্ট বাড়ি ফিরবে, গুলেনবেরির পেশেন্ট, সে কিন্তু পুরোপুরি সে পাশও ফিরতে পারবে না কমপ্লিটলি। তার শরীরে তারা লাইফ থ্রেট নেই, তার শরীরে আর ইনফেকশনটা নেই, কিন্তু সে পুরোপুরি প্যারালাইজড। আমি যখন বাড়ি ফিরি, তখন আমি যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেটা 3rd ফ্লোরে ছিল। তো আমাকে গাড়ি থেকে অ্যাম্বুলেন্স থেকে একটা চাদরে মুড়িয়ে, যেভাবে লাশকে তোলা হয়, একটা চাদরে র্যাপ আপ করে চারদিকে 4 জন আমাকে লিফটে করে তোলা হয়েছিল। এবং তারপর একমাত্র ওষুধ হচ্ছে ফিজিওথেরাপি। এটা কীভাবে আপনি শুয়ে আছেন, আপনি পক্ষাঘাতগ্রস্তর মতো হয়ে রয়েছেন, পাশে সন্তান রয়েছে, স্বামী রয়েছে, সংসার, বই লেখা বন্ধ, সব মিলেমিশে এই বেঁচে ফেরাটা, সেই সময়টা ট্যাকল করলেন কীভাবে? আমাকে সেই সময়টা জীবনে একটা বিরাট লেসন দিয়েছে। আমি বুঝেছি যে ঝড় যে কোনো সময় আসতে পারে, এবং ঝড়ের সময় ধৈর্য রাখতে হয়, এবং কোনো কিছুই, নাথিং ইজ পার্মানেন্ট। সুখও পার্মানেন্ট নয়, দুঃখও পার্মানেন্ট নয়, উপনিষদের সেই শ্লোক। আর আমি যখন বাড়ি ফিরি, আমি তো হাসতেও পারছি না, আমি খেতেও পারছি না। আমি যখন জল খাচ্ছি, আমার এখান দিয়ে জল পড়ে যাচ্ছে, পুরো মুখ যেহেতু প্যারালাইজড। আমার চোখটাও, আমি যখন ঘুমোচ্ছি, সবাই ভাবছে তুমি জেগে আছো কেন, কিন্তু আমি জেগে নিই। এটা একটা অদ্ভুত কন্ডিশান। আমি ঘুমোচ্ছি, কিন্তু আমার চোখগুলো পুরো খোলা, তার কারণ চোখের মাসেলগুলো প্যারালাইজড হয়ে গেছে। তো আমার ছেলে তখন 3.5 বছর বয়স, সে আমাকে হাসানোর অনেক রকম কসরত করছে, কিন্তু আমি তো হাসছি না। ও ভাবছে মা কেন রেগে আছে, ও কাঁদছে যে মা রেগে রয়েছে, কিন্তু আসলে আমি রেগে নই। আমার হাসার জন্য যে মাসেলগুলো দরকার, সেই মাসেলগুলো অবশ হয়ে গেছে। এখনও কিন্তু আমার ফেশিয়াল মাসেল ঠিক হয়নি, প্রায় 2 বছর 2 মাস হয়ে গেল। আপনি হয়তো বুঝবেন যে আমার এই দিকটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক নয়। আমি এখনও মুখটা পুরোপুরি হাঁ করতে বা ফোলাতে পারি না, আমার এই চোখটা ছোট হয়ে যায়। মায়েরা ছেলেকে হাঁটা শেখায়, কিন্তু আমার ছেলে আমাকে হাঁটা শিখিয়েছে। আমার যে ওয়াকার, সেই ওয়াকার ধরে ধরে আমার ছেলের হাত ধরে আমি হেঁটেছি, এক পা করে। যেদিন আমি প্রথম উঠে দাঁড়াতে পারলাম, যেদিন আমি প্রথম সমস্ত বাথরুম এভরিথিং পুরোপুরি, হ্যাঁ, সব কিছুই আমার বিছানায়, তখন মনে হলো যে আমি অর্ধেক যুদ্ধ জয় করে ফেলেছি। এবং পরিবার পাশে না থাকলে এই যুদ্ধ জেতা খুব কঠিন, তার কারণ পরিবারের প্রচণ্ড একটা এটায় সাপোর্ট লাগে, যেটা আমি পেয়েছি। আমার পরিবারের সাপোর্ট, সেই জন্য হয়তো আমি 3-4 মাসে রিকভারি করতে পেরেছি। তো আগের মতো যে ফাইন মুভমেন্ট ব্যালেন্সিং, সেটা
গুলেনবেরি সিনড্রোমের পেশেন্টরা কোনোদিনই ফেরত পায় না। গুলেনবেরি সিনড্রোমে একবার হলে সারা জীবন কোনো না কোনো ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকতে হয়, যেটা আমি খুবই অলস ছিলাম শারীরিকভাবে, কোনো রকম কসরত বা ব্যায়াম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে চাইতাম না। কিন্তু ভাগ্যের ফেরে আমি নয় সাঁতার, নয় জিম, নয় রিগোরাস এক্সারসাইজ, নয় ছোটা, নয় হাঁটা, আমাকে সারা জীবন থাকতে হবে। না হলে আমি 2-3 দিন পরে আমি নিজেই বুঝতে পারি, যেই আমি 2-3 দিন আমার গ্যাপ পড়ে যে আমি সাঁতার কাটিনি, কি আমি জিম করিনি, কি আমি ভিগোরাস কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করিনি, আমি বুঝতে পারি যে আমার পাগুলো কীরকম জমে জমে যাচ্ছে, হাতগুলো জমে জমে যাচ্ছে। আর প্রায় হাতগুলো আমার হাতের এই 2টো আঙুল থেকে এরকম জমে হয়ে যাবো না। এগুলো মেনে নিয়েই জীবনকে চলতে। ভেন্টিলেশনে তো আমি যখন প্রথম, তখন তো আমার সেন্স চলে গেছে। যখন সেন্সটা আসা শুরু করলো, তখন আমি দেখছি আমি লাশের মতো পড়ে রয়েছি। এদিকে আমি পাশও ফিরতে পারছি না, হাত তুলতে পারছি না, পা তুলতে পারছি না, কোনো মতে জড়িয়ে জড়িয়ে কথা বলছি। আর এই দুটো হাত শুধু আমার বাকি ছিল প্যারালাইসিস হতে। তো সেই অবস্থায় আমি আমার ডাক্তার এলেই খালি চিৎকার করে যাচ্ছি যে ডক্টর আমাকে ছেড়ে দিন। আমি তো আর বুঝতে পারছি না যে না, আমি উঠতে গেলেই পড়ে যাব। তখনও আমার সেই অ্যাওয়ারনেসটা নেই। সেই সময় আমি ভেন্টিলেশনে আমার ডক্টরকে চিঠি লিখেছিলাম। সে চিঠি পড়ার মতো নয়, সে চিঠি কেউ পড়তে পারবে না যে প্লিজ আমাকে ছেড়ে দিন। সেটা আপনিও পড়তে পারবেন না, আমিও পড়তে পারবো না, কেউই পড়তে পারবে না। কিন্তু আমার ডাক্তার তাতে এত খুশি হয়েছিলেন, সেই সময় যত মানুষ ফর্টিস হসপিটালে আইসিইউতে ছিলেন, তিনি সবাইকে গিয়ে দেখিয়েছিলেন, ডাক্তারদেরও, যে জিবিএসের একজন ভেন্টিলেশনের পেশেন্ট আমাকে চিঠি লেখার চেষ্টা করেছে। সো ইটস অল অ্যাবাউট উইল পাওয়ার, যে আমাকে সুস্থ হতে হবে, আমি পারবো। কিন্তু একদিন আমি যখন আস্তে করে 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 খাটটা ধরে ধরে উঠে বসলাম, আমার শাশুড়ি মা ওদিক থেকে বললেন বাহ বলে, উনি পুরো সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে উঠলেন যে আমি বসতে পেরেছি। তো এটা একটা এগুলো হচ্ছে জীবনে যখন আপনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফেরেন, তখন আপনি বোঝেন যে পরিবার কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, এবং জীবনের প্রতি আমরা কত ঠুনকো ঠুনকো জিনিস নিয়ে লড়াই করি, যুদ্ধ করি, ভেঙে পড়ি। কিন্তু এই রকম লাইফ থ্রেটনিং এরকম কোনো অসুখ হলে বোঝা যায় যে জীবনটা কত বড়, জীবনের ব্যাপ্তি কত বড়, কখনো আশা ছাড়তে নেই। চিকিৎসার একটা খরচ, বিরাট হিউজ খরচ হয়। সেখানে আপনি বেঁচে এসেছেন, আপনি সরকারি আধিকারিকও, সুতরাং আপনার আর্থিকভাবে খানিকটা সমস্যার সৃষ্টি হয়নি। যারা একেবারে সাধারণ মানুষ, তাদের ক্ষেত্রে এই চিকিৎসা তো ভীষণ কস্টলি, তারা কি করবেন? যে চ্যারিটেবল ট্রাস্ট যারা আছেন, তারা এগিয়ে আসুন জিবিএসের জন্য, তারা গুলেনবেরির জন্য চ্যারিটেবল ট্রাস্ট তৈরি করুন। কারণ সরকারি হাসপাতালে কিন্তু আইভিআইজি ট্রিটমেন্ট আছে, বাট এত কস্টলি সেই মেডিসিন, সেখানে কিন্তু অনেক সময়ই সেই ইয়েটা পাওয়া যায় না। জীবনের লড়াইয়ের কথা শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল বারবার, মনে পড়ছিল সেই আর্তনাদের কথাও, যারা এই জিবিএসে হারিয়ে ফেলছেন তাদের কাছের জনকে। তিনি বলছেন লড়াই করুন আর থাকুন সবসময় পজিটিভ। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।